আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার এবং অর্থনীতির আদ্যোপান্ত নিয়ে কথা বলার জন্য, এবং সেই সাথে সমসাময়িক বিষয়াদিও কিন্তু আমাদের এই আলোচনায় অন্তর্ভুক্ত থাকে। আজও সেই ধারাবাহিকতা রয়েছে। আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি বাজার বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি। আমার সাথে প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন মামুন রশিদ, চেয়ারম্যান, ফাইন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেড ও অর্থনীতিবিদ। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে। এবং আমার সাথে আরও যুক্ত আছেন শফিকুল আলম, প্রধান জ্বালানি বিশ্লেষক, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস, IEEF। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তো যেরকমটা আসলে বলছিলাম যে মধ্যপ্রাচ্য জুড়ে আসলে কিন্তু একটি চলমান অস্থিরতা বিরাজ করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে তারা কিন্তু ইরানকে হামলা করেছে। সেই সূত্র ধরে মধ্যপ্রাচ্যেও কিন্তু একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ কিন্তু মধ্যপ্রাচ্যের উপর বেশ অনেকটাই কিন্তু আসলে নির্ভরশীল। সেই সূত্র ধরেই আসলে জানতে চাচ্ছি যে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা সেটি বৈশ্বিকভাবে কি প্রভাব ফেলতে পারে, সেটি থাকছে প্রথম প্রশ্ন, এবং বাংলাদেশে সেই প্রভাব আসলে কিভাবে বিরাজ করতে পারে। ধন্যবাদ আপনাকে, জনাব শফিকুল আলমকেও ধন্যবাদ জানাই, আমার সহ আলোচক। সেটা হচ্ছে আমরা তো ইতিমধ্যে আপনি বলেছেন শুরুতেই যে মধ্যপ্রাচ্যের উপর আমাদের নির্ভরশীলতা, ওগুলো তো আমরা জানি। আমাদের শ্রমিকরা ওখানে থাকে, অনেক শ্রমিকরা কাজ করে। মধ্যপ্রাচ্য আমাদের প্রধান সোর্স অফ রেমিটেন্স। তাছাড়াও আমাদের কিন্তু অনেক পণ্য সামগ্রী আমরা আনি। আমাদের ইম্পোর্ট বিল যদি $60 to $70 বিলিয়ন কমিয়ে আনার পরে হয়ে থাকে, তার প্রায় 15% হচ্ছে জ্বালানি আমদানি করি আমরা। সেই জ্বালানি আমদানির প্রায় 70% প্রায় আসে আমাদের মধ্যপ্রাচ্য থেকে। সেইখান থেকে সৌদি আরামকো, আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন, কুয়েত পেট্রোলিয়াম, তারপরে আমরা কিছু একটা সময় আমদানি করেছি ইজিপ্টের মাইডোর ইজিপ্ট থেকে। ওইদিকে আমরা ওমান থেকে, কাতার থেকে LNG আমদানি করি, এখনও করছিলাম নিকট অতীত পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই আমাদের সরবরাহ শৃঙ্খল যদি ভেঙে পড়ে, আমাদের জাহাজ যদি মানে ঠিকভাবে ফ্লাই না করতে পারে কিংবা চলাচল না করতে পারে, আপনি হরমুজ প্রণালীর কথা শুনেছেন যে ইরান হরমুজ প্রণালী হচ্ছে একটা লাইফ লাইন আমাদের মধ্যপ্রাচ্যের সাথে ইম্পোর্টে কিংবা মধ্যপ্রাচ্যের সাথে অন্যান্য দূরপ্রাচ্যের দেশের আমদানি রপ্তানি মেনটেনেন্সে। সেই ক্ষেত্রে তো আমাদের প্রায় 70% আমরা মানে রিফাইন যেমন আনি কুয়েত পেট্রোলিয়াম থেকে, সৌদি আরামকো থেকে, আবার ক্রুডও আনি আমরা অ্যাডনক আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন, এমিরেটস অয়েল কর্পোরেশন, এমনকি আমরা মাইডোর ইজিপ্ট থেকে এনেছি। এই দিকে আমরা দূরপ্রাচ্যে পেট্রোনাস মালয়েশিয়া, তারপরে একজন মোবিল সিঙ্গাপুর, এমনকি আমরা কিছুটা ইম্পোর্ট করেছি ফিলিপাইন থেকে, ন্যাশনাল অয়েল কর্পোরেশন থেকে। স্বাভাবিকভাবে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যে 70-80 লক্ষ টন জ্বালানি আমদানি করি, তার প্রায় 40-50 লক্ষ টন আমরা আমদানি করি মধ্যপ্রাচ্য থেকে। আমরা যদি মানে একটি ডলারের অঙ্কে বলতে চাই, সেটা হচ্ছে প্রায় আমরা $6 থেকে $7 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি শুধু জ্বালানি। আমাদের যদি এই জ্বালানির মধ্যে যদি আবার আপনি কয়লা ঢুকান, LNG ঢুকান, LPG ঢুকান, প্রায় আমাদের $10 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। স্বাভাবিকভাবেই এই যুদ্ধটা যেহেতু হরমুজ প্রণালীর বন্ধ করে দেওয়ার সাপেক্ষে এবং চলাচল যেহেতু বিঘ্নিত হচ্ছে, এমনকি ওয়েল রিফাইনারিগুলোতে সৌদি আরামকো, আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন কিছুটা বেঁচে গিয়েছে। তাদের বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে তেল উৎপাদনকারী অঞ্চলগুলো, এইগুলোতেও কিন্তু ইরানের মিসাইল অ্যাটাক হচ্ছে, ড্রোন অ্যাটাক হচ্ছে। স্বাভাবিকভাবে মানে একটা ডিস্টার্বিং ডেভেলপমেন্ট হয়েছে। এটা যদি আমরা যেহেতু নিকট ভবিষ্যতে আমরা সমাধান দেখতে পাচ্ছি না, ইতিমধ্যে মানে গেল সোমবারে যখন মার্কেট ওপেন হলো, আমরা দেখেছি প্রায় 30 to 45% প্রাইসও ইনক্রিজ করেছে ইউরোপিয়ান, যেগুলো আমরা ইউরোপিয়ান ব্র্যান্ড ক্রুড অ্যান্ড মূলত ক্রুডটাই ব্র্যান্ড ক্রুড হিসাবে ইয়েতে হয়। সিঙ্গাপুরে আমাদের যে প্লেটস থেকে আমরা ইম্পোর্ট করি মূলত বাংলাদেশ
পেট্রোলিয়াম কর্পোরেশন, আর আমাদের বাংলাদেশ পেট্রো বাংলা বিওজিএমসি ইম্পোর্ট করে এলএনজি এন্ড এলপিজি। তো সেই ক্ষেত্রে সিঙ্গাপুরেও কিন্তু আমরা প্রাইস একটা দেখতে পাচ্ছি। আর আমরা যেহেতু এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যতটা না অফকোর্স টাকার জোগাড় করা, ডলার জোগাড় করা, তার চাইতে বেশি জিনিস হচ্ছে যে আমরা যাতে প্যানিক না হয়ে মাথা কুল রেখে আমাদের সাপ্লাই ইকোনমিক্সটাকে ঠিক রাখতে পারি, সরবরাহ শৃঙ্খলটাকে ঠিক রাখতে পারি। এখানে আমরা যেহেতু এনার্জি রেগুলেটরি কমিশনের একটা থিওরি আছে যে আমরা উই ক্যান পাস থ্রু দ্য প্রাইস, সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যাতে সময় মতো তেলটা ইম্পোর্ট করতে পারি, সোর্সিং করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আবারও আসছি আপনার কাছে চলে আসতে চাচ্ছি। এই যে জনাব মামুন রশিদ সামগ্রিক অবস্থার কথা আমাদেরকে যেরকমটা বললেন, সেই সুবাদে বলতে চাচ্ছি যে এই যে একটি অস্থিরতা তৈরি হয়েছে বা উনি যেরকমটা জানান দিলেন, তো এরকম অবস্থার মধ্যে যদি তেল সরবরাহ যদি ব্যাহত হয়ে থাকে, তো বিশ্ববাজারে দামের কি ধরনের পরিবর্তন আসলে আসতে পারে? আমাদের আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো ডিসরাপশন হলে কেন আমরা প্যানিক করি কিংবা আমরা অনেকটা কনসার্ন হয়ে যাই ইমিডিয়েটলি? এর কারণ হচ্ছে যে আমাদের প্রাইমারি এনার্জি যেটা, প্রাইমারি এনার্জি হচ্ছে যে এই সোর্সগুলো, ফুয়েল যেটা বলছি আমরা, তেল, গ্যাস, এলএনজি এগুলো, আর সেকেন্ডারি এনার্জি হচ্ছে বিদ্যুৎ। তো প্রাইমারি এনার্জির আমাদের যেটা, এর 62% আমরা আমদানি করি। কাজেই আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো ডিসরাপশন হলে সেটা সরাসরি আমাদের টোটাল সিস্টেমের উপর ইফেক্ট ফেলে, এই কারণে আমরা কনসার্ন হয়ে যাই। আর এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, আপনি দামের কথা যেটা বললেন, অলরেডি আমরা ব্রেন্ট ক্রুডের প্রাইস গতকালকেও $85 ছিল পার ব্যারেল, সেটা আজকে দেখলাম $91 পার ব্যারেল। এটা 70-72 থেকে এই পর্যায়ে চলে এসছে গত এক সপ্তাহে। তার মানে হচ্ছে আমাদের এই যে মাঝখানে $18-19 পার ব্যারেল, এটা বেড়ে গেছে। এখন তেলের দাম বাড়া শুধু সেটাই না, এটার ইম্প্যাক্ট পড়বে কিন্তু এলএনজির উপরও। কারণ হচ্ছে এলএনজির যে লং টার্ম কন্ট্রাক্টগুলো, সেটা কিন্তু হচ্ছে যে আমাদের সাথে 12.65% অফ ব্রেন্ট ক্রুড অ্যাভারেজ 2-3 মাসে, এবং অথবা 12.5% সাথে একটা প্রিমিয়াম আছে। তো এই কারণে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এলএনজি প্রাইস বেড়ে যাচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের এই ঘটনার কারণে যেটা হচ্ছে, যেহেতু হুরমুজ স্ট্রেইট দিয়ে যে আসতে পারছে না, তার মানে আমাদেরকে স্পট মার্কেটে যেতে হচ্ছে। কারণ আমাদের টোটাল এলএনজির প্রায় 45% আমরা ওই রিজিয়ন দিয়ে নিয়ে আসি, কাতার থেকে, পার্টিকুলারলি কাতার এবং ওমান বেসিক্যালি কাতার থেকে কিনে আবারই করে, এবং এর বাইরেও আমাদের যে কন্ট্রাক্ট আছে এক্সেলারেট, তারাও অনেক সময় কাতার থেকে কিনেই আমাদেরকে দেয়। তাহলে যেটা হচ্ছে যে আমাদের এইটা বন্ধ আছে, যদিও একটা খবর যদি কারেক্ট হয় তাহলে গুড নিউজ, সেটা হচ্ছে কাল রাত, আজকে ভোর 3টা বা 4টার দিকে দেখলাম একটা ফার্স্ট অফ এলএনজি ফোর্স ম্যাজিউরের পরে প্রথম একটা কার্গো এদিকে আসতে পারে সম্ভবত, এবং সেটা বাংলাদেশের চিটাগংয়ে আসবে হয়তো 14-15 তারিখে। সেটা যদি আসে সেটা পজিটিভ। বাই চান্স যদি না আসে তাহলে কি হচ্ছে, গভর্নমেন্টকেও কিন্তু প্রিকশনারি মেজার নিতে হচ্ছে। গভর্নমেন্ট দুটো এলএনজি কার্গো কিনেছে, একটা হচ্ছে $24.5 পার MMBTU, আরেকটা হচ্ছে $28.28 পার MMBTU। এখন $28.28 পার MMBTU মানে দাঁড়াচ্ছে উইদাউট রিগ্যাসিফিকেশন কস্ট। আমাদের এলএনজিটা আসার পরে রিগ্যাসিফিকেশন করে আমরা ব্যবহার করি। প্রতি ইউনিটে আমাদের $80 উপরে, প্রতি কিউবিক মিটারে $80 উপরে গভর্নমেন্টকে ভর্তুকি দিতে হবে, এবং এই কস্টটা কিন্তু গভর্নমেন্ট পাস থ্রু করতে পারছে না। এটা একটা দিক। অলরেডি 6,000 কোটি টাকা এবছর এলএনজির জন্য গভর্নমেন্ট অ্যালোকেট করেছে ভর্তুকি হিসেবে। সেখানে যদি আমাদের এই উচ্চ মূল্যের এলএনজি কিনতে হয়, এটা বেড়ে যাবে। প্লাস একটা পর্যায়ে গিয়ে আমরা হয়তো এলএনজিটা সেভাবে কিনতে পারবো না, কারণ আমাদের $30-40 হয়ে যায় যদি, এবং হুরমুজ প্রণালী যদি তারা ওপেন না করে, তাহলে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাবে, প্লাস হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, সব কিছু মিলে যদি $30-40 হয়ে যায়, যেটা ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের পরে হয়েছিল, আমাদের একটা পর্যায়ে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা সাসপেন্ড করতে হয়েছে, সেরকম একটা পর্যায়ে আসতে পারে। তো ওভারঅল যেটা হচ্ছে, এটার ইকোনমিতে ইম্প্যাক্ট অনেক, কারণ এলএনজি যদি আমদানি না করতে পারি তাহলে আমরা সাফিসিয়েন্ট গ্যাস সাপ্লাই পাওয়ার প্ল্যান্টে দিতে পারবো না, সেক্ষেত্রে ক্যাপাসিটি পেমেন্ট বেড়ে যাবে। অন্যদিকে আরও একটা বিষয় হচ্ছে ক্যাসকেডিং ইফেক্ট হিসেবে কয়লার দামও বাড়া শুরু করেছে। গতকাল পর্যন্ত দেখলাম ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্টে 8% মতো বেড়েছে। এখন কয়লার দামও যদি মাত্রাতিরিক্তভাবে বাড়ে, সেক্ষেত্রে কয়লার বিদ্যুতের খরচও বেড়ে যাবে। এখন এরকম একটা পরিস্থিতিতে গভর্নমেন্টকে ফার্নেস অয়েল ব্যবহার করতে হবে। ফার্নেস অয়েল ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং সেটাও আমরা আমদানি করতে গিয়ে
চাহিদা মতো পারবো কিনা, কারণ সিঙ্গাপুর অনেক ক্ষেত্রে মিডল ইস্ট থেকে নিয়েই তারা রিফাইন করে। সো সেটাও একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা দেখতে পেলাম যে গভর্নমেন্টের সাফিসিয়েন্ট ফার্নেস অয়েল আছে, কিন্তু প্রাইভেট যারা পাওয়ার প্রডিউসার তারা নিজেরাই আমদানি করে বেশিরভাগ ক্ষেত্রে। সো এই যে ওভারঅল পরিস্থিতি, এই অবস্থায় যদি আমাদেরকে তেলের ব্যবহার আবার বাড়াতে হয়, তাহলে বিদ্যুতের খরচ যেটা প্রতি বছর বাড়ছে, অ্যাভারেজ জেনারেশন কস্ট, সেটাই বছর আরও বেড়ে যাবে এবং ভর্তুকির চাপটা সরকারের উপর বাড়বে। এটা একটা মানে আমাদের ইকোনমির জন্য একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট। আর আরেকটা উনি রাইটলি মেনশন করেছে প্যানিক হওয়ার কথা, সেটা না। গভর্নমেন্টকে এই পর্যায়ে যেটা করা উচিত সেটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করা, আমাদের সবাইকে জ্বালানি সাশ্রয়ে উদ্বুদ্ধ করা, এবং এটা যেন বলছেন এটাকে আরেকটু মেসেজিংটা আরেকটু ক্লিয়ারলি করা যে আমরা অত্যন্ত সংকটে আছি, সংকটটা দীর্ঘায়িত হতে পারে, সেক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের কোনো বিকল্প নাই এবং প্রত্যেককেই এ ব্যাপারে কন্ট্রিবিউট করতে হবে। জি, আবারও আসছি আপনার কাছে চলে আসতে চাচ্ছি। প্যানিক না হওয়ার কথা বলেছেন আপনি আমার শেষ প্রশ্নে। তো সেই সুবাদে বলতে চাই যে কিছু কিন্তু ঝুঁকি কিন্তু থেকে যায়, এই যে মূল্যস্ফীতি বাড়ার একটি প্রবণতা সেটি থেকে যায়, এবং রিজার্ভেও কিন্তু একটি চাপ পড়ার একটি ব্যাপার চলে আসে। এই ঝুঁকিগুলোকে আসলে কিভাবে দেখছেন? আমাদের না ইকোনমিক্সে একটা কথা আছে, ইমার্জেন্সি সিচুয়েশন ওয়ারেন্টস ইমার্জেন্সি অ্যাকশন। তো আমরা তো একটা স্বাভাবিক অবস্থা নাই, যুদ্ধ স্বাভাবিক অবস্থা না। এখন যদি আমি ইনফ্লেশনের কথা ভাবি, এখন যদি আমি ডলার কোত্থেকে জোগাড় করব সেটা ভাবি, আমাদের রিজার্ভ থেকে ডলার দেওয়া উচিত হবে কিনা ভাবি, এটা বোধহয় ঠিক উপযুক্ত সময় না। আমি যেটা শুরুতে এক লাইনে বলেছি, এখন আমাদেরকে সোর্সিংটা ঠিক করে ফেলতে হবে। তা না হলে আমি এটা বলতে চাই না লাউডলি যে এটার পারস্পরিক ইম্প্যাক্টটা কি হবে, ওটা আমি বলতে চাই না। উনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন, এর বেশি বলা বোধ উচিত না, কারণ আমাদের দেশে কমিউনিকেশন অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যান্ড ক্রাইসিস কমিউনিকেশন এই যে সবাই ফেল করছি আমরা, মিডিয়ার থেকে শুরু করে আমরা নিজেরা, আমরা যারা কথাবার্তা বলি, এমনকি সরকারি পর্যায় থেকেও ক্রাইসিস কমিউনিকেশন, যেটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় ভালোভাবে পড়ানো হয়, ক্রাইসিসের সময় কীভাবে কমিউনিকেট করবে। আমি যেটা বলতে চাচ্ছি যে উনি যেটা বলেছেন যে আমাদেরকে এখন আমরা চেষ্টা করছি সোর্সিংটা কিছুটা হলে ডাইভার্ট করার জন্য। এটা তো সম্ভব না, সবাই কিনতে চাচ্ছে। এখন ধরেন আমার সবচেয়ে বেশি ফার্নেস অয়েলের কথা উনি বললেন, সরকারি পর্যায়ে রিজার্ভ রয়েছে, ব্যক্তি পর্যায়ে তো তাদের দায়িত্ব। আপনার মধ্যে জানেন আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় প্রাইভেট পাওয়ার প্রডিউসারদের অনেককেই তাদের নিজ নিজ পর্যায়ে ইম্পোর্ট করার দিয়েছিল, পারমিট দিয়েছিল, যার ফলে তারা প্লেট সিঙ্গাপুরের আন্ডারে মূলত একজন মোবিল থেকে এবং পেট্রোনাস মালয়েশিয়া থেকে ওনারা ইম্পোর্ট করে। আমরা ফার্নেস অয়েল ইদানিংকালে দেখেছি চায়না, ইন্ডিয়া থেকেও আমরা ইম্পোর্ট করছি। যেহেতু একটা বিকল্প হতে পারে, উনি যখন বলছিলেন আমি চিন্তা করছিলাম, ইন্ডিয়া কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা ছোটোখাটো একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা সমঝোতায় পৌঁছেছে যে তারা এই আগামী 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল ইম্পোর্ট করতে পারবে। রাশিয়ার তেল আমদানিটা কিছুটা সাশ্রয়ী মূল্যে করা যাচ্ছে, বিশেষ করে ভারত। এই ক্ষেত্রে যেহেতু আমাদের সাথে ভারতের সম্পর্কটা কিছুটা উন্নয়ন ঘটছে, এটা একটু আলোচনায় থাকতে পারে আমাদের, যে আমরা অত্যাবশ্যকীয় কিছু তেল আমরা আগে যখন মিস্টার মোর্শেদ খান যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন 2001 থেকে 2006 সময়কালে, তখন আমরা এই ধরনের একটা আলোচনা শুরু করেছিলাম ভারত থেকে, এবং আমাদের পেট্রাপোল হয়ে আমাদের যশোর বেনাপোল দিয়ে আমরা কিন্তু সম্ভবত আমরা 1-2টা কার্গো এনেছিলাম। তো এইটা আমাদের একটা জিনিস, যেমন অনেকেই চেষ্টা করছে দূরপ্রাচ্যে মানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যে ভিয়েতনাম এবং তাইওয়ান থেকে এলএনজি সোর্স করতে। সেক্ষেত্রে আমরাও কতটুকু করতে পারি আমাদের ওই দূতাবাসগুলোর সাথে কাজ করে, তাইওয়ানের সাথে যেটা সেন্সিটিভিটি আছে চায়নার, সেক্ষেত্রে চায়নারও একটা কনকারেন্স দরকার হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ফার্নেস অয়েল আমরা ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করেছি। আমরা তো এর জন্য কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টগুলোতে ইন্দোনেশিয়া থেকে আমরা ব্যাপকভাবে ইম্পোর্ট করি, চায়না এমনকি আফ্রিকা থেকে। কিছুদিন আমি যখন মানে দৈনন্দিন এলসি খুলতাম তখন আমরা কোল ইম্পোর্ট করতাম ব্রোকেন হিল প্রপার্টিজ অস্ট্রেলিয়া পর্যন্ত থেকে। সো এগুলা আমাদের ইম্পোর্ট মানে আমদানি পরিকল্পনাটুকু আরও মানে একটু ইন্টিগ্রেটেড করে, এবং আমাদের যে মূলত যে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, একটা হচ্ছে এলসির জন্য প্রফর্মা ইনভয়েস পেতে হবে, ডেফিনিটিভ কন্ট্রাক্ট পেতে হবে। উনি নিজে বলেছেন যে আমরা এখন স্পট মার্কেটে অপারেট করতে হচ্ছে, আমার ফিউচার মার্কেট
ডেফার্ড পেমেন্ট এগুলা কাজ করছে না, যে 30 দিন পরে 60 দিন পরে আমরা আগে পেমেন্ট করতাম যে কুয়েত পেট্রোলিয়াম থেকে কিংবা সৌদি আরামকো থেকে, এখন আর ওই ডেফার্ড পেমেন্ট এলসি কিংবা লিমিটেড ডেফার্ড পেমেন্ট এলসি আর খোলা যাচ্ছে না, কারণ প্রত্যেকেই হুমড়ি খেয়ে পড়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের, আপনি বলতে পারেন একটা কনস্টিটিউশনাল দায়িত্ব না হলেও অফকোর্স ইম্পেন্ডিং কোয়াজি কনস্টিটিউশনাল দায়িত্ব যে কোনো সরকারের জন্য। আমাদের সাথে আরেকটা পার্থক্য আছে, আমরা রেশনিং করছি শ্রীলঙ্কার আদলে। শ্রীলঙ্কা কিন্তু তার ইকোনমির স্কেল আমাদের তুলনায় অনেক কম। শ্রীলঙ্কার পেট্রোল পাম্পে যতটুকু মানে লাইন দেওয়ার জন্য লোকেরা অভ্যস্ত ছিল, আমাদের এখানে কিন্তু শিল্প কলকারখানাকে চালু রাখার জন্য আমাদের ইকোনমির যে সাইজ, আমাদের রপ্তানির যে সাইজ, রপ্তানি করার জন্য আমদানির যে সাইজ, এগুলাকে কেন্দ্র করে আমাদেরকে কিন্তু একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে আগাইতে হবে। আমরা অতীতেও যখন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অনেক কমে এসেছিল প্রায় $1 বিলিয়ন, তখনও কিন্তু আমরা অনেকটা সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে তৎকালে কেন্দ্রীয় ব্যাংকের একজন পুরোদা ব্যক্তিত্ব বলা হয় ওনাকে, মরহুম আল্লাহ মালিক কাজিমি, ওনাকে নিয়ে আমরা কিন্তু একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে গিয়েছিলাম যে আমরা কতটুক বাজার থেকে সোর্স করব ডলার, আর কতটুক মানে আপৎকালীন সময় বিশেষ করে সোনালী অগ্রণীর এলসি গুলোকে সাপোর্ট করবে বাংলাদেশ ব্যাংক। আমরা তৎকালে এবং তৎপরবর্তীকালে ব্যাপকভাবে বিপিসির এলসি এবং পেট্রো বাংলার এলএনজি এলপিজিকে ইম্পোর্টকে অবারিত করার জন্য আমরা আস্তে আস্তে অর্থ মন্ত্রণালয় জ্বালানি মন্ত্রণালয়ের সাথে আলোচনার সাপেক্ষে ব্যবস্থা করলো যে কিছু কিছু ফরেন ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকে যাবে। আমি যতদূর জানি, আমি প্রথম এলসি খুলেছিলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, প্রথম বিদেশি ব্যাংকের এলসি বিপিসির, তারপরে এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রতিনিয়তই সম্ভবত এলসি খুলে, এইচএসবিসিও খুলে, ব্যক্তি খাতের ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক। তো ওদেরকে নিয়ে একটা তো হচ্ছে আমাদের যারা এজেন্ট আছে, ধরেন ওখানে অনেক রাজনীতি কিংবা ছিল, দুর্নীতি ছিল, সেইগুলাকে ইতিমধ্যে অবিলম্বে তাদের সাথে বসে যারা যারা ধরেন পেট্রোনাস মালয়েশিয়াকে রিপ্রেজেন্ট করে, একজন মোবিল সিঙ্গাপুরকে রিপ্রেজেন্ট করে, ভিয়েতনামের ওয়েল কর্পোরেশনকে রিপ্রেজেন্ট করে, ফিলিপিন্সকে রিপ্রেজেন্ট করে, তাদেরকে নিয়ে আমরা একসাথে বসে অর্থায়নের প্রক্রিয়াটিতে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা এইচএসবিসি কিংবা ব্র্যাক ব্যাংক কিংবা সিটি ব্যাংক লিমিটেড, তারা তো মূলত মার্কেট থেকে তারল্য সংগ্রহ করবে। তৎকালে আমরা আরেকটা ব্যবস্থা করেছিলাম জ্বালানি মন্ত্রণালয়ের সাথে মিলে, যে যদি আমরা তড়িৎ এলসি রিটায়ার করার জন্য যদি ডলার না পাই, আমরা একটা ডলার উইন্ডো ওপেন করেছিল বাংলাদেশ ব্যাংক, মানে কিছু কিছু ডলার দেওয়া হবে, আবার যখনই তারল্য আমরা পেয়ে যাব বাজারে, আবার বাংলাদেশ ব্যাংকের ডলারটা যেহেতু খুবই অত্যাবশ্যক ডলার, আমরা আবার ফেরত দিব। সেই ক্ষেত্রে সামগ্রিক একটা তড়িৎ পরিকল্পনা ছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো এবং জ্বালানি মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ হইতে হবে, যেখানে অত্যাবশ্যকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা অতীতে দেখেছি ক্রাইসিস ম্যানেজমেন্টে মুখ্য সচিব মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় তারা ইন্টিগ্রেটেড ভাবে ইনভলভ ছিলেন। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আবারও যুক্ত হচ্ছে বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা কথা বলছি মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি বাজার বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন, তাদের সাথেই আলোচনা করছি। আপনার কাছে চলে আসতে যাচ্ছি জনাব শফিকুল আলম, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা একটি হুমকির বিষয়াদি নিয়ে কিন্তু আলোচনা করছিলাম বিজ্ঞাপন বিরতির আগে। আপনার কাছে আরও একটি হুমকির প্রসঙ্গ রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে জ্বালানি উৎপাদন সেটি যদি বেড়ে যায় বা কমে যায়, জ্বালানি উৎপাদন কমে গেলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে একটি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি ব্যাহত হওয়ার একটি বিষয় কিন্তু চলে আসে। এবং আমাদের একজন মন্ত্রীও কিন্তু এরকম স্টেটমেন্ট দিয়েছেন যে ঋণের খাদে আসলে ডুবে থাকার থেকে বিদ্যুৎহীন থাকা ভালো। এই বিষয়ে আপনার অভিমত কি? ধন্যবাদ। দেখুন, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি কন্টিনিউ করতে হবে
কারণ আমাদের জিডিপি গ্রোথ তো মাঝখানে ফল করেছে, এখান থেকে আমাদের আসলে গ্র্যাজুয়ালি এটাকে অন ট্র্যাকে নিয়ে আসতে হবে, সেটা একটা বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যুৎ খাতের ওভারঅল কনজাম্পশন প্যাটার্নটা দেখতে হবে। এর ভিতরে 57% মতো আমরা বাসাবাড়িতে অর্থাৎ রেসিডেন্সিয়াল কনজাম্পশন, 27% হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনজাম্পশন, 11% মতো হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটি, সেখানে অফিস প্রাইভেট পাবলিক অফিস পড়ে এবং সাথেই বিপণী বিতান এগুলো, আর অল্প কিছু অন্যান্য কৃষি এবং ইলেকট্রিক ভেহিকেল চার্জিং। তো আমরা যদি এই ক্রাইসিসটাকে প্রপারলি ম্যানেজ করতে চাই তাহলে এখানে লোডশেডিং হতে পারে, হ্যাঁ, এটা গভর্নমেন্ট প্রপারলি ইনফর্ম করতে পারে এবং একটা ইনফর্ম ডিসিশন, এবং সেটা কিন্তু রাইটলি করা যেতে পারে বাসা বাড়িতে পেরিয়ডিক একটা প্রপারলি ডিজাইনড একটা যদি লোডশেডিং মেকানিজম করা হয়, এবং সেক্ষেত্রে পেরিয়ডিক্যালি বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে লোডশেডিং এটা হতে পারে। আর সেটা করা গেলে আমরা জ্বালানির যে সরবরাহের যে সমস্যা, সেই সমস্যা থেকে কিছুটা আমরা সফলতা পাবো। আর আরেকটি বিষয় হচ্ছে যেটা অ্যাওয়ারনেস রেজিংয়ের কথা বলছিলাম, আমরা কিন্তু চাইলেই বাসাবাড়িতে যেহেতু 57% বিদ্যুৎ কনজাম্পশন, দিনের বেলা লাইট কম ব্যবহার করে যখন প্রয়োজন নেই, তারপরে এয়ার কন্ডিশনারের টেম্পারেচার কিন্তু 25-এ মিনিমাম 25-এ রেখে, এবং আমরা যদি 24 থেকে 25-এ রাখি তাহলে 6% ইলেকট্রিসিটি কনজাম্পশন আপ টু 6% ইলেকট্রিসিটি কনজাম্পশন কমানো সম্ভব, এবং এটা একটা ইম্পর্টেন্ট রিসার্চের ফাইন্ডিং। তো কাজেই লোকজনকে উদ্বুদ্ধ করা, এবং উদ্বুদ্ধ করা এই অর্থে যে তাদেরকে বোঝানো যে এটা করলে কি হবে, কিন্তু আপনি যদি বলেন যে এটা করতে হবে, হয়তো তারা বুঝতে পারবে না জিনিসটা। এবং সমসাময়িক সময় আমরা যেটি দেখতে পাই বিভিন্ন মার্কেটগুলোতে কিন্তু আলোকসজ্জার একটি বিষয় কিন্তু চলে আসে। হ্যাঁ, এটা আছে, আপনি বিপণী বিতানগুলোতে দেখবেন, এবং এক একটা বিপণী বিতানে যে পরিমাণ লাইটিং হয় সেটা দিয়ে গ্রামে গঞ্জের আমার মনে হয় অনেক অনেক পরিবার তার বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে। সেক্ষেত্রেও গভর্নমেন্টকে এটা মেসেজিংটা প্রপারলি করতে হবে যাতে সাশ্রয়ে সবাই উদ্বুদ্ধ হয়। আর আরেকটি বিষয় হচ্ছে এটাকে আবার ব্যালেন্সও করতে হবে, কারণ হচ্ছে আপনি যদি পাওয়ার প্ল্যান্ট বসিয়েও রাখেন সেক্ষেত্রে আপনার ক্যাপাসিটি পেমেন্ট বেড়ে যাবে। সেই জিনিসগুলোকে মিলে গভর্নমেন্টকে এখনই একটা হলিস্টিক প্ল্যান করতে হবে যে আমি কতটুকু সাশ্রয় করব এবং কতটুকু জ্বালানি সরবরাহ নিশ্চিত করব, করে আমি কিভাবে এই বর্তমান পরিস্থিতিটা আমি সামাল দিব। এটা হচ্ছে ইমিডিয়েট রেসপন্স গভর্নমেন্টের, বাট গভর্নমেন্টকে এই জিনিসটা থেকে প্রপারলি যদি মানে বাংলাদেশকে যদি জ্বালানি নিরাপত্তার ব্যাপারে যদি আমরা চিন্তা করি আগামী 5 বছর বা 10 বছরে যদি রাইট ট্র্যাকে নিয়ে আসতে হয় তাহলে গভর্নমেন্টকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের জন্য ফার্স্ট স্টেপ হতে পারে আগামী বাজেট, যেখানে সে প্রপারলি অ্যালোকেশনের মাধ্যমে জ্বালানি খাতকে কিছুটা স্ট্রিমলাইন করার ব্যাপারে। আর একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে সরকার যেরকমটা বলছে যে তেলের যথেষ্ট মজুদ আছে, কিন্তু আমরা পাম্প স্টেশনগুলো যেগুলো সেখানে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখতে পাই, সেটি কেন? না, এটা ওই যে লোকজন ইনফর্মড না, তারা ভয় পাচ্ছে, আতঙ্কগ্রস্ত যে হয়তো তেল সরবরাহ থাকবে না, তারা হুড়ো করে নিতে যাচ্ছে, কিন্তু এখানে খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যে যদি আপনার অকটেন না থাকে, আমাদের পেট্রোল আছে, আর আমাদের তো পেট্রোল আমরা অ্যাজ এ বাই প্রোডাক্ট আমরা পাই, সো সেটা আমাদের কিছুদিন একটা বাফার দিবে। আর এরপরে যদি এটা গ্লোবাল ডিসরাপশন যদি খুব বেশি দীর্ঘায়িত হয়, সেটা অন্যান্য দেশের মতো আমাদেরকেও তখন সেটা ম্যানেজ করতে হবে, সেটা অন্য বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ডিজেল যেটা সেটা আমাদের কিছু মজুদ আছে, প্লাস হচ্ছে আমরা ইন্ডিয়া থেকেও ডিজেল আনি, সো কাজে আমরা এটা আমার মনে হয় আমরা পরিস্থিতি সামাল দিতে পারবো এই ব্যাপারগুলোতে, কিন্তু লোকজন সবাইকে কোঅপারেট করতে হবে। এবং আপনি যদি 50 লিটার 100 লিটার ডিজেল নিয়ে যদি স্টকও করেন, হ্যাঁ, কিন্তু আপনার এটা সংকট যদি দীর্ঘায়িত হয় এটা কতদিন আপনাকে সাপোর্ট দিবে? কাজে সেটা না করে একটা প্রপারলি প্ল্যান্ড ওয়েতে যদি আমরা সরকারের সাথে কোঅপারেট করি তাহলে এই সময়টা ম্যানেজ করা সরকারের জন্য কঠিন হবে, সহজ হবে। আর একটি বিষয় হচ্ছে সরকার তো মাত্রই দায়িত্ব নিয়েছে কয়েকদিন হলো, এমন অবস্থায় তার পেমেন্ট ব্যাকলগ ছিল এই খাতে, প্লাস হচ্ছে সাবসিডি বার্ডেন, এবং হঠাৎ করে এই পরিস্থিতি, তো সবকিছু মিলিয়ে সরকারকেও একটু সময় দিতে হবে যেন তারা গুছিয়ে উঠতে পারে। আচ্ছা, জনাব মামুন রশিদ, আপনার কাছে আসতে চাচ্ছি, আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি, এই যে তেলের দাম যদি বাড়ে সেই ক্ষেত্রে পরিবহন খরচ আর নিত্য পণ্যের দামের মধ্যে আসলে কি সম্পর্ক থাকতে পারে? অবশ্যই সরাসরি সম্পর্ক আছে, উনি তো কিছুটা বললেনই যে নিত্য পণ্যের যেহেতু আমাদের পরিবহন খরচ বাড়বে, স্বাভাবিকভাবে আমাদের পণ্যর ওই খরচ ওই কম্পোনেন্ট পার্সেন্টেজ অনুসারে তার থেকে একটু বেশি হয় বাংলাদেশের মতো বিকাশমান অর্থনীতিতে, কিংবা যেখানে সুশাসনের অভাব রয়েছে বলে আমাদের প্রমাণিত সত্য, সেক্ষেত্রে একটু ইনফ্লেশনও বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়লে ইনফ্লেশনও বাড়বে। এটা আমাদেরকে আপৎকালীন সময় যদি দীর্ঘায়িত না হয় এটা ম্যানেজ করে চলতে হবে আমাদেরকে। আর উনি যেটা বারবার বলছিলেন সাবসিডির ব্যাপারটুকু, ওইখানে সাবসিডির ব্যাপার, আমাদের অর্থায়নের পরিকল্পনা,
বাজেটকে সামনে রেখে। আর বাকি জিনিসগুলো তো হচ্ছে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী। আমরা 2016 সালের বাংলাদেশের যে ইন্টিগ্রেটেড পাওয়ার পলিসি, ওখানে আমরা কিন্তু বলেছিলাম অনেকগুলো টার্গেট হিসাবে আমাদের বিকল্প জ্বালানি সোর্স আমরা কিভাবে ডেভেলপ করব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যোজন যোজন দূরত্বে পিছিয়ে আছি, আমরা তেমন কাজ করতে পারি নাই। সোলার সিস্টেম, ওইটাকে আবার ইয়ে করা, এক্সেলারেট করা কিংবা মেইন স্ট্রিমিং করা। আরেকটা বিষয় হচ্ছে, আমি বারবার যেটা বলতে চাচ্ছি, এখনকার যে নতুন একটি সরকার এসছে, একদিকে যেমন অর্থায়ন, আরেকদিকে অর্থায়নের চাইতে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি মানে ডেফিনেটিভ সাপ্লাই সোর্সকে নিশ্চিত করা। সেই ক্ষেত্রে কিন্তু এলএনজিতে আপনি দেখেছেন এফএসআরইউগুলো চালাচ্ছে বেশিরভাগ আমেরিকান কোম্পানি, এক্সিলারেটেড কথা উনি বলেছেন। তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে। এই তো মাত্র পল কাপুর ভিজিট করে গেলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস অনেক অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছেন। এই সুযোগে আমাদের মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয় মিলে অবিলম্বে একটি মানে আমি টাস্ক ফোর্স শব্দটা অনেক বড় শোনায়, মানে একটা টিম করে ফোকাস গ্রুপ করে এটা কিভাবে আমরা ম্যানেজ করব, এটা আমাদের প্রধান প্রাধিকার হওয়া উচিত। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এদিকে আবার ওমানের একটা সুবিধা আছে, আপনি জানেন কিনা, ওমান কিন্তু অনেক সময় আজারি ফুয়েল কিংবা গ্যাস ওরা কিন্তু ওদের একটা পথ আছে ইম্পোর্ট করার। তো অনেক দেশ, এটা কিভাবে পাবলিকলি বলবো, অনেক দেশ কিন্তু ওমানের ফেভারে এলসি খুলে অনেক দেশ আবার ইম্পোর্ট করতে পারে। তো আমি গতকালকে দেখলাম যে হরমুজ প্রণালী বন্ধ থাকা সত্ত্বেও কিছুটা অল্টারনেট পথ খোলার চেষ্টা করছে তারা। সেক্ষেত্রে তো পরিবহন খরচ বাড়বে, কিন্তু ওমান কাতারের সাথে আমাদের সম্পর্কের ভিত্তিতে আমরা যদি সোর্সিংটা ওখান থেকেও কিছুটা করতে পারি, এলএনজি, এলপিজি, সেক্ষেত্রে অলরেডি আসছে, একটা হতে পারে। আর পেট্রোনাস মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অনেক আগে আমরা ফিলিপিন থেকে ন্যাশনাল অয়েল কর্পোরেশন থেকে এনেছিলাম, এটা করা। এবং ওই এমবেসিগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পেট্রো বাংলা। আরেকটি কথা বলে নিই, একটু দুঃখের ব্যাপার, আমরা কিন্তু প্রাইসিংটা, ফিউচার মার্কেটে অপারেট করাটা, এগুলো আমাদের অনেক সময় আইনি আছে বা মানে সমস্যা রয়েছে। এখন আমরা ঠিক করতে পারি না। যদি আমরা এই আপদকালে আপনার সুযোগ এবং বিশেষ করে মিস্টার শফিকুল আলমের প্রেজেন্স এটা বলে নেই, অতীতকালে আমরা অনেক চেষ্টা করেছিলাম যে আমরা ফিউচার মার্কেটে অপারেট করতে পারি কিনা। যখন তেলের দামটা অনেক কমে আসে, তখন যদি আমরা ফিউচার মার্কেটে অপারেট করতে পারি, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস করেই যে আমরা সব কিছু ওয়ান বাস্কেট থেকে আনবো না, আমরা দূরপ্রাচ্য থেকেও আনবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন ভাবতে হবে। এবং উনি যেহেতু 5 বছর ব্যাপী বাজেটের কথা এগুলা বললেন, পরিকল্পনার কথা বলেন, আমরা অল্টারনেট সোর্সটা এবং স্থানীয়ভাবে গ্যাস উত্তোলনের পর্যায়টা কিভাবে এক্সিলারেট করতে পারি, ওগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। হয়তো আজকেই কালকেই ভাববো না, কিন্তু বাজেটের সময় ভাবতেই হবে। জি, ধন্যবাদ। আবারও আসছি, আপনার কাছে চলে আসতে চাচ্ছি স্ট্র্যাটেজিক রিজার্ভ, সেটির বিষয়ে যদি চলে আসি আমরা, সেটি আসলে কিভাবে বাড়ানো যেতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, তেলের ব্যাপারে কাজ চলছে, বাট এটা অনেক দিনের মানে অনেক আগে থেকে ইস্টার্ন রিফাইনারির যে ক্যাপাসিটি, সেটা নিয়ে অনেক দিন যাবত মানে অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার পরে এটা অ্যাপ্রুভাল হয়েছে, সেটা কাজ হয়তো হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখন আপনি যদি বলেন রিজার্ভের কথা, তাহলে এলএনজির কথা যদি বলেন, এখন এলএনজির ব্যাপারে কিছু বিষয় আছে, এটা হাইলি ভোলাটাইল, এটা অত্যন্ত ব্যয়বহুল এবং বিন্দুমাত্র ডিসরাপশন হলে এটা প্রাইস বেড়ে যায়। সে কারণে আমাদের বরঞ্চ নিজস্ব সম্পদ, নিজস্ব রিসোর্সের দিকে যদিও সময় লাগবে, কিন্তু সেইটা প্রপারলি প্ল্যান করা। ফর এক্সাম্পল, নিজস্ব গ্যাসের কথা বলেছেন, এটা অবভিয়াসলি আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আমাদের আর কতটুকু গ্যাস আমরা উত্তোলন করতে পারবো। আমরা যদি না পারি, তাহলে ব্যাপারটা গিয়ে কোথায় দাঁড়াবে? 2030-35-এ গিয়ে কিন্তু শেষ হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে যদি আমরা নতুন গ্যাস গ্রিডে যুক্ত না করি। একেবারে হয়তো শেষ হবে না। তাহলে আমাদের কি হবে? আমাদের মাত্রাতিরিক্তভাবে এলএনজির উপর নির্ভরশীল হয়ে যেতে হবে। সেটা যেন না হয়, আমাদের অল্টারনেট অপশনগুলো চিন্তা করতে হবে। যেমন পাকিস্তানে ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের পরে 1 বছরেই 17,000 মেগাওয়াট রুফটপ সোলার হয়েছে। সিগনিফিকেন্ট, ম্যাসিভ। তাদের দাম অনেকবার বেড়েছিল বিদ্যুতের, বেড়ে মানে এটা মানে তাদের সহনশীল মাত্রার বাইরে চলে গিয়েছিল, সেটা তারা কমাতে পেরেছে বিকজ রুফটপ সোলার হয়েছে।
আমাদের এখানে যেটা এখন গভর্নমেন্টের প্রয়োজন, এই শিক্ষা নিয়ে যেটা আমরা ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের পর করতে পারিনি, এখন অন্তত যেন আমরা আগামী 1 বছর 2 বছরে নবায়নযোগ্য জ্বালানির একটা সাফিসিয়েন্ট সক্ষমতা তৈরি করতে পারি, তাহলে যেটা হবে আমদানির উপর কিছুটা লাগাম আমরা টানতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি আমাদের দেখতে হবে, যেটা ইন্টারন্যাশনালি যদি আমরা বিভিন্ন দেশের এনার্জি সিস্টেম দেখি, যেখানে প্রচুর রিনিউয়েবল এনার্জি তারা ব্যবহার করছে, সেখানে কিন্তু তার হাইড্রোর একটা সিগনিফিক্যান্ট, হাইড্রো পাওয়ারের মানে জলবিদ্যুতের একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে, কিন্তু আমাদের সেভাবে সেই সোর্সটা নাই। যেটা আছে মোটামুটি আমরা ট্যাপ করে ফেলছি 230 মেগাওয়াট, হয়তো ছোটোখাটো কিছু হবে, ফিজিবিলিটির ব্যাপারও আছে। আমাদের যে বিবিআইএন, হ্যাঁ, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, এই রিজিয়নের যে সাউথ এশিয়ার যে পটেনশিয়াল, সেখান থেকে দেখা যে আমরা ভুটান নেপালের হাইড্রোটাকে আরও নিতে পারি কিনা, এবং সেটা কিন্তু চিপার, মাছ চিপার, আমাদের যে বিভিন্ন খরচ আমরা দেখছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইন্ডিয়া থেকে আমরা অলরেডি আমদানি করছি, এর চেয়ে অনেক সস্তায় আমরা ডে হেড মার্কেট, যেটা ইন্ডিয়ান আইএক্স, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, ওখান থেকে ক্লিন এনার্জিও আমদানি সম্ভব এবং ট্র্যাডিশনাল এনার্জি আমদানি সম্ভব। কাজে এই ব্যাপারগুলোকে আরও স্ট্র্যাটেজিক্যালি দেখা, যে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের উপর যে ডিপেন্ডেন্স, সেখানে কোনো ডিসরাপশন হলে সেটা শুধু আমাদের প্রাইসই যে বাড়ায় তা না, আমাদের রিজার্ভের উপর চাপ পড়ে, সাথে ডলার অ্যাপ্রিসিয়েট করছে, সেই অনেকগুলো ফ্যাক্টর জড়িত। কিন্তু আমরা যদি সাউথ এশিয়া রিজনের যদি কথা চিন্তা করি, এই পটেনশিয়াল ট্যাপ করতে পারি, প্লাস আমরা যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে পারি, তাহলে এটা কিন্তু একটা ন্যাচারাল হেজ এগেইনস্ট সাপ্লাই ডিসরাপশন। কারণ হচ্ছে যে ওটার ক্ষেত্রে প্রাইস ফিক্সড, আপনি হয়তো ডলার আপনার যদি চেঞ্জ হয় আপনার কারেন্সির সাথে, সেটা হয়তো আপনাকে অ্যাডিশনাল প্রাইস পে করতে হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের কোনো ডিসরাপশন বা সেটা কিন্তু কোনো ইফেক্ট এখানে পড়ছে না। কাজে এই জিনিসগুলোকে আমাদের গ্র্যাজুয়ালি আরও দেখা প্রয়োজন, যে আমরা কিভাবে এই ইন্টারন্যাশনাল মার্কেটে যে ফসিল ফুয়েলের উপর আমরা ডিপেন্ডেন্স আছে সেটা আমরা কমাতে পারি। জি, আমরা সে ব্যাপারে আশাবাদী, অবশ্যই সরকার সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি বাজারে বাংলাদেশের অর্থনীতির সম্ভাব্য প্রভাব, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, এবং সেই বিষয়গুলো থেকে আসলে কিভাবে উত্তরণ হওয়া যায় সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন বাংলার সাথেই থাকবেন।